১৯৪৭ সাল একই উত্তরাধিকার নিয়ে জন্ম নিল দুটো দেশ, ভারত আর পাকিস্তান। কিন্তু দেখুন কি বিশাল পার্থক্য। একটা দেশ হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, যেখানে সেনাবাহিনী থাকে রাজনীতির বাইরে, আর অন্য দেশটা বারবার সামরিক শাসনের অন্ধকারে ডুবে গেছে। একই শুরু, কিন্তু এমন ভিন্ন পরিণতি কেন হল? ভাবতে অবাক লাগে তাই না, যে দুটো বাহিনীর শুরুটা হয়েছিল একই ছাদের নিচে, তাদের পথ চলা কেন এতটা আলাদা হয়ে গেল? চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমে দেখব এই দুই সেনাবাহিনীর শুরুর গল্পটা। তারপর আমরা পাকিস্তানের দিকে নজর দেব, বোঝার চেষ্টা করব কিভাবে জেনারেলরা সেখানে ক্ষমতার কেন্দ্রে চলে এলেন। এরপর দেখব ভারতে কিভাবে বেসামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা পেল। তারপর দুটো দেশের একটা সরাসরি তুলনা করব, আর সবশেষে বোঝার চেষ্টা করব এই বিষয়টা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, মানে একেবারে গোড়া থেকে। কারণ এই পুরো গল্পের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে তাদের জয়নে মাইনে ইতিহাসে, যখন এই দুটো সেনাবাহিনী আসলে একটাই বাহিনী ছিল। এই বিষয়টা বুঝতে হলে একটা টার্ম আমাদের জেনে রাখা দরকার: বেসামরিক সামরিক সম্পর্ক। শব্দটা শুনতে একটু ভারী লাগলেও ব্যাপারটা খুব সহজ। সোজা কথায়, একটা দেশের শেষ কথা কে বলবে? ভোটে জেতা সরকার নাকি সেনাবাহিনী? এই সম্পর্কটাই ঠিক করে দেয় যে সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণে থাকবে নাকি সরকার সেনাবাহিনীর কথায় চলবে। আর গণতন্ত্র টিকবে কি টিকবে না তা অনেকটাই এই ভারসাম্যের ওপর নির্ভর করে। ভারত আর পাকিস্তান দুটো দেশের সেনাবাহিনীরই জন্ম কিন্তু একই জায়গা থেকে, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। কিন্তু ৪৭ সালের দেশভাগ শুধু একটা দেশের মানচিত্রকেই দুই টুকরো করেনি, ভাগ করেছিল এই বিশাল সুশৃঙ্খল বাহিনীটাকেও। আর ঠিক এই মুহূর্তে থেকেই শুরু হয় দুটো দেশের দুটো ভিন্ন গল্প। এবার চলুন আমরা পাকিস্তানের দিকে তাকাই। এখানে যা হয়েছে তা হলো, স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনী একটু একটু করে রাজনৈতিক ক্ষমতার একেবারে কেন্দ্রে চলে এসেছে। এই সংখ্যাটা একবার দেখুন, ২৩। বিশ্বাস করা যায়? স্বাধীনতার পর প্রথম ১১ বছরেই পাকিস্তানের রাজনীতিতে ২৩ বার সামরিক হস্তক্ষেপ হয়েছে, মানে প্রায় প্রতি ৬ মাসে একবার। এই একটা তথ্যই বুঝিয়ে দেয় যে দেশটির গণতান্ত্রিক যাত্রা শুরু থেকেই কতটা নড়বড়ে ছিল। কিন্তু প্রশ্ন হল, এমনটা হলো কেন? লরেন্স জিরিংয়ের এই কথাটা আমাদের একটা বড় সূত্র দেয়। পাকিস্তানের সমস্যাটা ছিল গোড়াতেই, মানে তার রাজনীতিতে। দেশ তৈরির পরপরই জিন্না এবং লিয়াকত আলী খানের মতো বড় নেতাদের মৃত্যুতে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। আর রাজনীতিতে যখনই শূন্যতা তৈরি হয়, সেই খালি জায়গাটা দখল করার জন্য প্রায় উর্দিধারীরা এগিয়ে আসে। আর এই ক্ষমতাটা কিন্তু শুধু কু বা অভ্যুত্থানের মধ্যেই আটকে ছিল না। পাকিস্তানের বড় বড় সিদ্ধান্ত, যেমন ভারতের সাথে সম্পর্ক কেমন হবে, দেশের নিউক্লিয়ার বোমা কে কন্ট্রোল করবে, আফগানিস্তান নিয়ে কী নীতি নেওয়া হবে, এই সব বিষয়ে কাগজে কলমে হয়তো সরকার সিদ্ধান্ত নেয়, কিন্তু আসল কলকাঠিটা নাড়ে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর। এর সবচেয়ে বড় উদাহরণ বোধহয় ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ। ব্যাপারটা একবার ভাবুন, দেশের সেনাপ্রধান মানে জেনারেল পারভেজ মুশাররফ প্রধানমন্ত্রীকে ঠিকমতো না জানিয়েই ভারতের সাথে একটা যুদ্ধ শুরু করে দিলেন। এই ঘটনার পর সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে, আর শেষ পর্যন্ত মুশাররফ নিজেই ক্ষমতা দখল করে বসেন। আচ্ছা, পাকিস্তানের গল্প তো শুনলাম, এবার চলুন ভারতের দিকে তাকাই, যেখানে ছবিটা কিন্তু একদম অন্যরকম। এখানে শুরু থেকেই খুব সচেতনভাবে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই স্লাইডটা দেখুন, ১৯৪৭ থেকে আজ পর্যন্ত ভারতে সামরিক অভ্যুত্থান হয়েছে ঠিক ০ বার। হ্যাঁ, 0। পাকিস্তানের সাথে পার্থক্যটা একদম পরিষ্কার। কিন্তু এটা কোনো ম্যাজিক বা কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে সুস্পষ্ট কারণ আছে। এটা কিন্তু এমনি এমনি হয়নি। ভারতের প্রথম দিকের নেতারা, বিশেষ করে জওহরলাল নেহরু, পাকিস্তানের পরিস্থিতি দেখে বিপদটা শুরুতেই বুঝতে পেরেছিলেন। তাই তারা খুব ভেবেচিন্তে এমন একটা সিস্টেম তৈরি করেন যেখানে সেনাবাহিনীর কাজ হবে শুধু দেশের সীমান্ত রক্ষা করা, দেশের নীতি নির্ধারণ করা নয়। সমস্ত ক্ষমতা দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে, মানে বেসামরিক কর্মকর্তাদের হাতে। ফলে সেনাবাহিনী কখনোই ক্ষমতার করিডোরে পা রাখার সুযোগই পায়নি। তাহলে মূল প্রশ্নটায় ফেরা যাক, একই জায়গা থেকে শুরু করেও দুটো দেশের পথ কেন এতটা আলাদা হয়ে গেল? চলুন এবার কিছু মূল কারণ আমরা মুখামুখি তুলনা করে দেখি। দেখুন, মূল ব্যাপারটা হলো, একদিকে পাকিস্তানে ছিল দুর্বল রাজনৈতিক প্রতিষ্ঠান আর এমন একটা সেনাবাহিনী যার একটা আলাদা পরিচয় ছিল, আর অন্যদিকে ভারতে ছিল শুরু থেকেই শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আর একটা পেশাদার সেনাবাহিনী যারা বেসামরিক শাসনকে মাথা পেতে মেনে নিয়েছিল। এই টেবিলটা পুরো বিষয়টাকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেবে। দেখুন, পাকিস্তানে ছিল দুর্বল রাজনৈতিক দল, সেনাবাহিনীর একটা আলাদা ধর্মীয় পরিচয়, আর ভারতের সাথে সার্বক্ষণিক উত্তেজনা। এই সবকিছু মিলে সেনাবাহিনীকে ক্ষমতার দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে ভারতে ঘটেছে ঠিক তার উল্টোটা।
শক্তিশালী গণতন্ত্র, বিভিন্ন ধর্ম ও জাতির মানুষকে নিয়ে গড়া পেশাদার সেনাবাহিনী আর রাজনৈতিক স্থিতিশীলতা এসব কারণে সেনাবাহিনীর রাজনীতি থেকে দূরে থেকেছে। এই যে সমস্যাগুলোর কথা আমরা বলছি, এগুলো কিন্তু শুধু ভারত বা পাকিস্তানের ব্যাপার নয়। এই বেসামরিক সামরিক ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এটা পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটা বড় এবং চলমান চ্যালেঞ্জ। যেমন ধরুন, পাকিস্তানে সেনাবাহিনীর নীতি নিয়ন্ত্রণ করা বা বাংলাদেশে মাঝে মধ্যে রাজনৈতিক সংকট তৈরি হওয়া, এমনকি শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ পরবর্তী পরিস্থিতি, এই সমস্যাগুলো পুরো অঞ্চলেই কম বেশি আছে। এমনকি ভারতেও কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় সেনাবাহিনীর ভূমিকা সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। আর সবচেয়ে বড় বিপদটা কি জানেন? যখন সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের চেয়ে সেনাবাহিনীর উপর বেশি ভরসা করতে শুরু করে, গণতন্ত্রের জন্য এর চেয়ে বড় বিপদ আর হতে পারে না। সব মিলিয়ে এই আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বিশ্বজুড়ে যখন সন্ত্রাসবাদ, সাইবার অ্যাটাকের মতো নতুন নতুন নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার দেশগুলো কি তাদের বেসামরিক ও সামরিক সম্পর্কের এই সূক্ষ্ম ভারসাম্যটা রক্ষা করতে পারবে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতেই আমাদের দেবে।